সাথে সাথেই ডাইনি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে স্বর্ণ জলপরি সেখানে প্রকট হয়। তারপর সমু 10 বছরের একটি ছোট্ট ছেলে। সে তার মায়ের সাথে একটি কুঁড়ে ঘরে বাস করে। সমুর জন্মের কিছুকাল পরেই তার বাবা ঝিলপাড়ের মাঠে গরু চড়াতে গিয়ে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। ঝিলপাড়ের মাঠ থেকে শুধু সমুর বাবা নয়, এমন শোনা যায় যে বেশ কিছু ছাগল, গরু, এমনকি কুকুরও অদৃশ্য হয়ে গেছে। আর তারপর থেকেই সেই ঝিলে বা ঝিলপাড়ের মাঠে আর কেউই যায় না। কিন্তু সমু আজকাল সেই ঝিলপাড়ের মাঠে গরু চড়াতে যাওয়া শুরু করেছে। আর তাই দেখে সেই গ্রামেরই এক বয়স্ক মানুষ, ওরে ও সমু, তুই কি ঝিলপাড়ের ঘটনা কিছুই জানিস না নাকি? ওখানে ওই ঝিল ছিল না, ছিল শুধু খরা মাঠ। হঠাৎ করি ওই ঝিল একদিন দেখা গেল। তোর বাবা ওখানে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। তুইও যাস না বাবা, তোর বিপদ হতে পারে। ও আমার কিছু হবে না গো, আমার তিনটে গরু, অত খাবার কোথায় পাই বলো তো? ঝিলপাড়ের মাঠে কত কচি কচি ঘাস, আমার গরুগুলো যে পেট ভরে খায়। আমার কথা শোন বাবা, কবে কি বিপদ হবে, ওদিকে যাস না তুই। কিন্তু সমু গোপাল দাদুর বারণ শোনে না। গরুগুলোকে নিয়ে ঝিলপাড়ের মাঠের দিকে চলে যায় এবং গরুগুলোকে মাঠে ছেড়ে দিয়ে সে একটা ছিপ নিয়ে ঝিলের ধারে বসে মাছ ধরতে থাকে। এই ঝিলে কত মাছ, ঝিলপাড়ের মাঠে কত কচি কচি ঘাস, এদিকে ভয়ে কেউ আসে না বলে আমি যেমন অনেক মাছও পাই, তেমনি গরুগুলো পেট ভরে ঘাস খায়। আর এই রকম ভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। একদিন রাতের বেলা যখন সমু ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে তার গরুগুলো চিৎকার শুরু করে দেয়, যেন তারা কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। আরে, গরুগুলো এমন অদ্ভুতভাবে ডাকাডাকি করছে কেন? হঠাৎ করে ওদের কি হলো? মা ঘুমোচ্ছে, আমি বরং একাই গিয়ে একবার দেখে আসি। সমু ঘর থেকে বাইরে বেরিয়ে গরুগুলোর কাছে গিয়ে দেখে সেখানে একটা গরু দড়ি ছিঁড়ে কোথাও চলে গেছে। এ কি, আমার কমলিকায় কোথায় গেল? ওর যা পেটুক, নিশ্চয়ই ওই ঘাস খাবার লোভে ঝিলপাড়ের মাঠে দৌড়েছে। আমি যাই, ওকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসি। সমু খুব সাহসী ছেলে, তাই সে একটুও ভয় না পেয়ে কিছু না ভেবেই সোজা সেই ঝিলপাড়ের মাঠের দিকে চলে যায়। আর সেখানে পৌঁছে, এ কি, কমলিকায় তো এখানেও নেই, তাহলে গেলটা কোথায়? তারপর সে হঠাৎ লক্ষ্য করে ঝিলপাড়ের মাঠের ঘাস উধাও, এমনকি বড় ঝিলটাও সেখানে নেই। ওরে বাবা, এটা কি করে সম্ভব? এখান থেকে এত বড় একটা ঝিল, মাঠের কচি কচি ঘাস সব কোথায় গেল? এসব কি হচ্ছে? আমি কি ভুল দেখছি নাকি? ঠিক তখনই হঠাৎ করে একটা দমকা ঝোড়ো বাতাস বইতে থাকে। সেই ঝোড়ো বাতাসটা সমুকে যেন ঠেলে সেখান থেকে সরিয়ে দিতে চায়। এ কি, আমি তো মাটিতে পা রাখতেই পারছি না। বাপরে, যেন ঝড়ের মধ্যে আমাকে কেউ ঠেলে দিচ্ছে। সেই ঝড়ের দাপট যেন তাকে ধাক্কা দিতে দিতে তার বাড়ির দিকে নিয়ে চলে আসে। আর সাথে সাথে ঝড়ও থেমে যায়। কিছুটা অবাক হয়ে কিছুই বুঝতে না পেরে সমু নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর পরের দিন, সমু, ও সমু, আজ এত বেলা অবধি ঘুমোচ্ছিস যে? গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাবি না? সমু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বিছানায় বসে তার মাকে বলে, হ্যাঁ মা, যাবো তো, অনেক বেলা হয়ে গেল বুঝি, আমি এক্ষুনি যাচ্ছি। জানিস সমু, কমলি গাইকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না, দড়ি ছিঁড়ে পড়ে রয়েছে। তুই ওই ঝিলপাড়ের মাঠটা একবার খুঁজে দেখ তো বাবা। জানো মা, সেদিন গোপাল দাদু আমাকে বাবার কথা মনে করিয়ে দিয়ে ওই ঝিলপাড়ের মাঠে যেতে বারণ করছিল। আচ্ছা মা, আমি যে ওই মাঠে যাই, তোমার ভয় করে না? করে তো বাবা, খুব ভয় করে, কিন্তু আমরা গরিব, দুধ বেচে খাই। গরুগুলোকে পেট ভরে না খেতে দিলে দুধ পাবো কোথায়? তাই তো ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করি
তোর যেন কোনো ক্ষতি না হয়। এরপর সমু বেরিয়ে পড়ে গরুগুলোকে ঘাস খাওয়াতে, আর ঝিলপাড়ের মাঠে পৌঁছে দেখে আরে, যেমনটা ছিল তেমনই মাঠ ভরা ঘাস, জলে ভরা বিরাট ঝিল, সবই ঠিক রয়েছে। তাহলে কালকে আমি কি দেখলাম? আর কমলি গাই কোথায় গেল? অনেক খোঁজাখুঁজি করেও কমলি গাইকে আর খুঁজে পাওয়া গেল না। সমু সারা দিন ঝিলের পাড়ে বসে বসে চিন্তা করতে লাগলো। আর সেই দিনই মাঝরাতে সমু তার মাকে কিছু না বলে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে সেই ঝিল পাড়ের মাঠের কাছাকাছি এসে একটা গাছের আড়ালে দাঁড়ায়। তারপর হঠাৎই সে দেখে ঝিলের জল বন বন করে ঘুরতে শুরু করেছে। ওরে বাবা, এই যে ঝিলের জল থেকে একটা সোনার জলপরি বেরিয়ে এলো। সমু আর দেরি না করে ছুটে গিয়ে সেই সোনার জলপরীর সামনে দাঁড়ায়। তুমি কে? তুমি কি রোজ রাতে এই ঝিল থেকে বেরিয়ে আসো? আমি স্বর্ণ জলপরি। এক ডাইনি তার জাদু শক্তি দিয়ে আমাকে এই ঝিলে বন্দি করে রেখেছে। সে রোজ রাতে এদিকে ওদিকে শিকার খুঁজে বেড়ায়, মাঝে মধ্যে এখানেও আসে। তখন আমাকে তার জন্য শিকার জোগাড় করে দিতে হয়। ও, তার মানে তুমিই আমার কমলি গাইকে ধরেছো? হ্যাঁ, সেই ডাইনি কাল এখানেই ছিল, তাই তার খাবারের জন্যই তোমার কমলি গাইকে। এবার তুমি চলে যাও, সেই ডাইনি যে কোনো মুহূর্তে এখানে এসে যেতে পারে। সমু সেদিনের মতো সেখান থেকে ফিরে আসে, কিন্তু রাতের বেলা আবারও তার গরুগুলো ভয়ে চিৎকার করতে থাকে। তখন সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখে তার মঙ্গলা গাই সেখানে নেই। সমু ছুটে সেই ঝিলপাড়ের মাঠের কাছে গিয়ে লুকিয়ে দেখে সেখানে ঝিল, মাঠের ঘাস কিছুই নেই, আর স্বর্ণ জলপরি দাঁড়িয়ে রয়েছে। সমু ছুটে তার কাছে গিয়ে বলে, সেই ডাইনি কি আজও এখানে ছিল স্বর্ণ জলপরি? সে কি আজ আমার মঙ্গলা গাইকে চুরি করেছে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করছো? চলে যাও এখান থেকে, নইলে সেই ডাইনি তোমাকেও। না, আমি কিছুতেই যাব না। তুমি আমাকে বলো, ওই ডাইনিকে কি করে শাস্তি দেওয়া যেতে পারে, আর তোমার কিভাবে মুক্তি ঘটবে? এই পুরো মাঠের ঘাসগুলোই হলো ওই ডাইনির মাথার চুল। ওতেই ওর প্রাণ লুকানো আছে। যদি একদিনের মধ্যে সন্ধে হওয়ার আগে সমস্ত ঘাস কেটে তুমি ওই ঘাসগুলো জ্বালিয়ে দিতে পারো, তাহলেই ওই ডাইনি মরে যাবে। কিন্তু কারোর সাহায্য নেওয়া যাবে না, কাউকে কিছু বলাও যাবে না। সমু সেই কথা শুনে তখনকার মতো বাড়ি ফিরে আসে, কিন্তু দিনের আলো ফুটতেই সেই মাঠের ঘাস কাটতে শুরু করে। বেলা যত বাড়ে, প্রখর রোদের গরমে তার সমস্ত গা জ্বলে গেলেও সে থামে না, ঘাস কেটেই চলে। আর তাই দেখে, ওরে ও সমু, পাগল হলি নাকি? এত রোদের মধ্যে তুই ঘাস কাটছিস কেন? বলি মাথায় রোদ লেগে অজ্ঞান হয়ে পড়ে মরবি যে। সমু তার কোনো কথার উত্তর দেয় না। সে দ্রুত বেগে হাত চালিয়ে ঘাস কাটতে থাকে। তাই দেখে গোপাল দাদু সেখান থেকে চলে যায়। এরপর তার মা সেখানে আসে। ও সমু, বাছা আমার, ঘরে চল। সারা দিন খাবার খাসনি, এক ফোঁটা জল পর্যন্ত মুখে দিসনি। অত ঘাস কি হবে বাবা, চলে আয়। সমু মায়ের কথার কোনো জবাব দেয় না। সে এক মনে ঘাস কাটতে থাকে। এইভাবে ঘাস কাটতে কাটতে যখন প্রায় সন্ধে হব তখন হঠাৎ প্রবল ঝড় ওঠে। চারিদিক ধুলোয় ভরে যায়। কি ভয়ানক দাপট সেই ঝড়ের! সমু বুঝে যায় কি হতে চলেছে। সে আরও তাড়াতাড়ি ঘাস কাটা সাঙ্গ করে যেই আগুন জ্বালাতে যাবে, অমনি একটা ন্যাড়া ডাইনি এসে, থাম বলছি, থাম! ওই ঘাসে আগুন জ্বালাবি না। দাঁড়া, তোকে আজকে মেরেই ফেলবো। তোর ঘাড় মুটকে রক্ত চুষে খাবো। কিন্তু ডাইনি কিছু করে ওঠার আগেই সমু সেই ঘাসে আগুন লাগিয়ে দেয়। আর ডাইনি সাথে সাথেই ডাইনি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতেই
স্বর্ণ জলপরি সেখানে প্রকট হয়। তারপর তোমাকে অনেক অনেক ধন্যবাদ সমু, আজ আমার মুক্তি হলো। তাই আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা উপহার দিচ্ছি। তুমি এগুলো বিক্রি করে আরও গরু কিনো আর এই ফাঁকা মাঠে চাষ করো। আমি আশীর্বাদ করছি, এই ঝিল যেমন ছিল তেমনই থাকবে। এই কথা বলেই স্বর্ণ জলপরি সমুর হাতে স্বর্ণ মুদ্রা উপহার দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে সমু আরও কিছু গরু কিনে দুধ বিক্রি করে আর সেই মাঠে চাষ করে আনন্দের সাথে দিন কাটাতে থাকে। জলপরি এবং নাগরাজ প্রতিদিন নদীর ধারে দেখা করত। এইভাবে তাদের দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। দুজনে মিলে প্রতিদিন অনেক অনেক গল্প করত। একদিন নাগরাজ জলপরীকে বলে যে, জলপরি, তোমাদের রাজ্যে কি কি জিনিস আছে? আমাদের রাজ্যতে আছে অনেক সামুদ্রিক জীব, সামুদ্রিক শৈবাল, হিরে, মুক্ত, আর আছে এই জল, যেখানে যত খুশি খেলো, ঘোরো। অনেক অনেক কিছু আছে এখানে। ঠিক আছে, আমি তোমাকে আমাদের স্থলভাগ ঘুরিয়ে দেখাবো। আর তোমার জলের বাইরে বেশিক্ষণ থাকলে যেন কষ্ট না হয়, এই জন্য আমি সেই সব কিছুর ব্যবস্থা করে রাখবো। পরের দিন নাগরাজ জলপরীকে বেড়াতে নিয়ে যাবার জন্য সেখানে আসে। তখন নাগরাজের কাছে ছিল জল ভর্তি কাঁচের জারের মতো একটি জিনিস, আর সেটা দেখে জলপরী বলে, এটা আবার কি? তুমি এটাকে যদি মাথায় পড়ে নাও, তাহলে তোমার জলের বাইরে থাকতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দাও। এই কথা শুনে জলপরী সেই জিনিসটিকে মাথায় পড়ে নেয়। তারপর নিজের জাদু পাখনা মেলে নাগরাজের সঙ্গে যায় স্থলভাগ ঘোরার জন্য। কিন্তু যাওয়ার সময় তার পাশ দিয়ে একটি গাড়ি জোরে চালিয়ে বেরিয়ে যায়। ঠিক তখনই জলপরীর গায়ে কাদা ছিটকে লাগে। ছি, আমার পুরো পোশাকে ময়লা লেগে গেল। এখানে কি নোংরা। চিন্তা করো না, আমার বাড়িতে গিয়ে পরিষ্কার করে দেব। এখন আগে যাই, চলো। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই জলপরী দেখে যে একটা বড় ফ্যাক্টরি থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে। ছি, কত কালো ধোঁয়া! তোমরা নিঃশ্বাস কি করে নাও? তোমাদের কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু কি করব? এবার আমার বাড়ি চলো। তোমার খিদে পেয়েছে হয়তো, আর পরিষ্কারও তো করতে হবে। ঠিক আছে, চলো। তারপর জলপরী নাগরাজের সাথে তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর নাগরাজ জলপরীর জন্য এক থালা খাবার সাজিয়ে নিয়ে আসে। সেই সব খাবার দেখে জলপরী বলে, এই সব কি খাবার? মরা ইঁদুর, মরা ব্যাঙ, আমি এই সব খাবার খাবো না। দয়া করে আমাকে আবার নদীতে নিয়ে চলো নাগরাজ। ঠিক আছে, চলো, কিন্তু কালকে আমি তোমাদের রাজ্যে ঘুরে দেখার জন্য যাব। নিশ্চয়ই নাগরাজ, তুমি অবশ্যই এসো। পরের দিন সকাল বেলায় নাগরাজ জলপরীর সঙ্গে যায় তার রাজ্য ঘুরে দেখার জন্য। আর সেখানে পৌঁছে নাগরাজ তো এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর মনে মনে ভাবে যে, বাহ, এই জায়গাটা তো খুবই সুন্দর। আরে বাপরে, এখানে তো কত রকমের হিরে, মুক্ত, দামি রত্ন আছে। আরে কি সুন্দর রঙিন মাছ। তারপর সে জলপরীর মহলে গিয়ে পৌঁছায়। বাহ বাহ বাহ, কত শান্তি এখানে। আমি যদি এখানে থাকতে পারতাম কি না ভালো হতো। যদি আমি জলপরীর সঙ্গে বিয়ে করে নিই, এই সব কিছু তাহলে আমার হয়ে যাবে। আর আমি
এখানে থাকতেও পারবো। তখন জলপরি নাগরাজকে অনেক ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করে। এই নাও নাগরাজ, একটু কিছু খেয়ে নাও। জলপরি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। তুমি তো আমার বন্ধু। না, আমি তোমাকে বিয়ে করতে পারি না, এটা একেবারেই অসম্ভব। কিন্তু নাগরাজের লোভ এত বেড়ে গিয়েছিল যে তার মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছিল। তখন সে রেগে গিয়ে বলে, জলপরি, তুমি ভুলে যাচ্ছ আমি নাগরাজ, আর আমি তোমাকে এক্ষুনি আমার বিষ দিয়ে মেরে ফেলতে পারি, আর এই রাজ্য আমার হয়ে যাবে। এই কথা শুনে জলপরি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু নাগরাজও তার পিছু নিয়ে সেদিকেই যেতে থাকে। এইভাবে জলপরি পালাতে পালাতে আর এক নগরীতে এসে পৌঁছায়, আর সেখানে পৌঁছে সে দেখতে পায় যে অনেক সিহর্স আর মাছেদের মাঝে বসে আছে জলকুমার। আর জলপরীকে এমন চিন্তিত এবং বিধ্বস্ত অবস্থায় দেখে জলকুমার জিজ্ঞাসা করেন, কি হয়েছে জলপরি? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আপনি কে? আমি হলাম মৎস্য রাজকুমার। আপনি আমার রাজ্যে এসে উপস্থিত হয়েছেন। প্রথমে শান্ত হন আর বলুন আপনার কি সাহায্য করতে পারি। দয়া করে আমাকে বাঁচান মৎস্য রাজকুমার। নাগরাজ আমার বন্ধু ছিল, কিন্তু এখন ও লোভে পড়ে আমাকে বিয়ে করতে চায়, আর আমি রাজি না হওয়াতে আমাকেই মারার জন্য ও আমার পিছু নিয়েছে। চিন্তা করবেন না জলপরি, আমি দেখছি। তখন সেখানে নাগরাজ এসে উপস্থিত হয়, আর তাকে দেখা মাত্রই জলকুমার সিহর্সদের আদেশ দেন যে আমার সিহর্স সৈন্যরা আক্রমণ করো। তারপর সকল সিহর্স সৈন্যরা নাগরাজের দিকে এগোতে থাকে, আর সেটা দেখে নাগরাজ বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এর বদলা আমি অবশ্যই নেব। এই কথা বলে নাগরাজ সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন আবারও নাগরাজ জলকুমারের রাজ্যে এসে উপস্থিত হয়, আর একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে। তারপর সে হঠাৎ করেই আক্রমণ শুরু করে দেয়। জলের মধ্যে এত বিষ ছড়িয়ে দেয় যে সকল সিহর্স একে একে মারা যায়। আর এটা দেখে জলকুমার তো খুব রেগে যায়, কিন্তু নাগরাজ খুব হাসতে থাকে। এবার কি হবে মৎস্য রাজকুমার? দাঁড়া শয়তান নাগরাজ, দেখ আমি এক্ষুনি তোর হাল কি করছি। তারপর জলকুমার একটি শাঁখ তুলে নেন এবং সেই শাঁখটি বাজাতে শুরু করেন। তখন সেখানে আসে ইলেকট্রিক রে মাছ। আদেশ করুন রাজকুমার। এই নগরতকে শাস্তি দাও, এ লোভে পড়ে আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। যথা আজ্ঞা রাজকুমার, এক্ষুনি একে শাস্তি দিচ্ছি। তারপর ইলেকট্রিক রে মাছ সেই নাগরাজকে কারেন্টের ঝটকা দিতে শুরু করে। আউচ আউচ, ওরে বাপ রে, এটা কি ধরনের মাছ রে যে 440 ভোল্টের ঝটকা দিচ্ছে? আউচ আউচ আউচ। এই কাণ্ড দেখে রাজকুমার আর জলপরি খুব হাসতে থাকে। অন্যদিকে নাগরাজ তার গুহায় ফিরে যায় আর ভাবতে থাকে যে কিভাবে নিজের অপমানের বদলা নেওয়া যায় আর কিভাবে জলপরীকে নিজের করা যায়। আমি তোকে ছাড়বো না জলকুমার, আমি জলপরীকে আর তার রাজ্যকে ছিনিয়ে নেবই। এদিকে জলরাজ্যে কিছুদিন পর জলকুমার ও জলপরী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন জলকুমার জলপরীকে বহুমূল্যবান একটি হীরের মুকুট পরিয়ে জলরানী ঘোষণা করেন। একটু দাঁড়াও,
তোমার জন্য সুখবর আছে। তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এই রিওবার্ড চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে। আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে। তাড়াতাড়ি ক্লিক করো, এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে।